নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, অপ্রতিরোধ্য রাহুল গান্ধী এই মুহূর্তে সংসদের অভ্যন্তরে হোক কিংবা সংসদের বাইরে হোক, তিনি কিন্তু তার ফর্মে একদম পজিটিভলি এগিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কোনো নেতার কিংবা কোনো মন্ত্রীর তার কিন্তু সাহস হচ্ছে না রাহুল গান্ধী এবং আইএনডিআই এর জোটের মুখোমুখি হওয়ার। ঠিক তেমন ছবিটাই কিন্তু এই মুহূর্তে উঠে আসছে সংসদ থেকে, পার্লামেন্ট থেকে। এবং আমরা দেখতে পেয়েছি একদম রাহুল গান্ধী বারংবার কিন্তু বিভিন্ন ইস্যুতে মুখ খুলেছেন। কখনো তিনি ডোনাল্ড ট্রাম্প যা বলছেন, ডোনাল্ড ট্রাম্প কেন সিজফায়ার করাবেন ভারতবর্ষে সেটা নিয়ে যেমন মুখ খুলেছেন, ঠিক তেমন ভাবেই তিনি কিন্তু আবার কখনো মুখ খুলেছেন একদম সরাসরি নির্বাচন কমিশনকে নিয়ে। কিন্তু এই মুহূর্তে রাহুল গান্ধী যে অভিযোগটা করলেন ভারতের নির্বাচন কমিশনের, কিন্তু বেশ খানিকটা চাপে পড়ার মতন বিষয়। তার কারণ একদম কর্ণাটকের একটা কনস্টিটিউয়েন্সিতে এমন কোন প্রমাণ রাহুল গান্ধী বলছেন তার কাছে আছে, একদম 100% প্রমাণ রয়েছে, যার ফলে কিন্তু তিনি প্রমাণ করে দিতে পারেন যে সম্পূর্ণ সেখানে কারচুপি হয়েছে ভোটার তালিকায় এবং ভোট সামগ্রিক প্রক্রিয়াটায়, যার ভিত্তিতে কর্ণাটকের তো সরকার তৈরি হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে এই মুহূর্তে প্রত্যেকবার কিন্তু প্রত্যেকটা রাজ্যে যখন ভোট হয়েছে তারপর কিন্তু রাহুল গান্ধী একই অভিযোগ করেছেন, কংগ্রেসের তরফ থেকে একই অভিযোগ করা হয়েছে, কখনো বিভিন্ন পত্র পত্রিকায় সেই সমস্ত আর্টিকেল রিলিজ করেছে। আমরা দেখতে পেয়েছি যে একদম ইন্ডিয়ান এক্সপ্রেসে হাউ টু স্টিল অ্যান ইলেকশন, ম্যাচ ফিক্সিং ইন মহারাষ্ট্র, এই ধরনের যে আর্টিকেল গুলো লিখেছে রাহুল গান্ধী, সেগুলো কিন্তু রীতিমতন ভাইরাল হয়ে গিয়েছিল, সারা দেশ কিন্তু সেটাকে নিয়ে চর্চা করেছিল। এবং এই মুহূর্তে রাহুল গান্ধী যে কথাটা বললেন, একদম সাক্ষাৎকার দিয়েছেন তিনি, সেইখানে তিনি বলছেন যে একদম তার কাছে পোক্ত প্রমাণ আছে 100%, তিনি শিওর হয়ে কথাটা বলছেন এবং সেটা নিয়ে রীতিমতন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং তার কমিশনার জ্ঞানেশ কুমারকে তিনি প্রশ্নবাণে বিদ্ধ করতে চান। সুতরাং এই মুহূর্তে বেশ খানিকটা কিন্তু চাপে, যেভাবে বিহারে এসআইআরটা চাপিয়ে দেওয়া হয়েছে, একটা নতুন সার্কুলার চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা নিয়ে কিন্তু একদম আইএনডিআই এর জোট একটা হয়েছে যে কোন রাজ্যে এই ধরনের কাজ করা যায় না। এসআইআর অবশ্যই চাপিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু কোন রাজ্যে ভোট আছে নভেম্বর মাসে, ঠিক তার 2 মাস আগে জুলাই মাসে কিভাবে সেখানে এসআইআর দেওয়া যায় সেই সম্বন্ধে কিন্তু রীতিমতন প্রশ্ন তুলছেন রাহুল গান্ধী। এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে একদম সরাসরি আমরা দেখতে পেলাম যে একদম আজকে তিনি বললেন তার কাছে পোক্ত প্রমাণ আছে, 100% প্রমাণ আছে, তিনি তা প্রকাশ করবেন। কি বললেন রাহুল গান্ধী অবশ্যই শোনাবো। এবং এই মুহূর্তে সামগ্রিক ঘটনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে, সেই নিয়ে আসবো বিস্তারিত। তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, অবশ্যই এই ভিডিও শেষ অবধি দেখুন, বন্ধু বান্ধব পরিচিত মহলে শেয়ার করুন আমাদের চ্যানেলটিকে। আসছি খবরে। আপনারা জানেন যে বিভিন্ন সময় কিন্তু রাহুল গান্ধী একদম সরাসরি বিভিন্ন জায়গার ম্যাচ ফিক্সিং নিয়ে কথা বলছেন, অর্থাৎ ভোটের ক্ষেত্রে কারচুপি করছে মোদী সরকার, বিজেপি সরকার, তেমন কথা তিনি বলছেন, তেমন অভিযোগ তিনি তুলছেন। কিন্তু এবার আজকে সরাসরি যে কথাটা বললেন রাহুল গান্ধী, আগে শুনুন, তারপর আসছে এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। देखिए ये बहुत सीरियस मैटर है। इलेक्शन कमीशन is not functioning as the election commission of India. Today they made some statement. This is complete nonsense, right? The fact of the matter is that election commission is not doing its job. Now we have concrete 100% proof of election commission allowing cheating in a seat in Karnataka. Not 90%. When we decide to show it to you, it is 100% proof. Okay? And we just looked at one constituency and we found this. And I'm absolutely convinced that constituency after constituency, this is the drama that is taking place. Okay? Thousands and thousands of new voters. New voters. How old are they? 50, 45, 60, 65. New voters. Thousands and thousands and thousands, one constituency. Yes. And this is one thing, right? Voter deletion, voter addition, new voters who are 18, who are way above 18. So we have caught them. Okay, and I want to send a message to Election Commission. Yes, sir. If you think you're going to get away with this, if your officers think you're going to get away with this, you're mistaken. You're not going to get away with it, because we are going to come for you. আপনারা শুনলেন রাহুল গান্ধী কি বলছেন, একদম কোট আনকোট তিনি কিন্তু বলছেন যে 6 মাস ধরে তিনি খোঁজ করেছেন কর্ণাটকে একটা কনস্টিটিউয়েন্সি সম্বন্ধে এবং সেইখান থেকেই তিনি জানতে পেরেছেন একদম পোক্ত প্রমাণ সহ যে কিভাবে কারচুপি হয়েছে ভোট ক্ষেত্রে, এবং সেইটা সম্বন্ধে মুখ খুলেছেন রাহুল গান্ধী। তিনি বলছেন ইটস আ সিরিয়াস ম্যাটার, দ্য ইলেকশন কমিশন ইজ নট ফাংশনিং অ্যাজ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া শুড। অর্থাৎ একদম সরাসরি তাদের কথা মতন, তাদের যেমন কাজ করা উচিত একটা সংস্থা হিসেবে, একটা স্বাধীন সংস্থা হিসেবে, কেন্দ্রীয়
সংস্থা হিসেবে সেটা তারা করছে না। দে মেড আ স্টেটমেন্ট দ্যাট কমপ্লিটলি ননসেন্স। অর্থাৎ জ্ঞানেশ কুমার যে স্টেটমেন্টটা দিয়েছিলেন নিউজ 18 কে দেয়া সাক্ষাৎকারে, সেইখানে কিন্তু আমরা দেখেছিলাম যে জ্ঞানেশ কুমার বলছেন যে কোন মৃত ব্যক্তিকে কি ভোটার লিস্টে রাখা উচিত সেটা কি কেউ বলছে? কোন ফরেনার অর্থাৎ বাইরের থেকে যদি কোনো অনুপ্রবেশকারী আসেন তাহলে কি তাদেরকে রাখা উচিত, কিংবা কারোর যদি ডুপ্লিকেট ভোটার আইডি কার্ড থাকে, এপিক কার্ড থাকে, তাদের কি রাখা উচিত ভোটার লিস্টে? এই সমস্ত প্রশ্নগুলো বলছেন এবং সম্পূর্ণটাই ননসেন্স বলছেন রাহুল গান্ধী। এবং তিনি বলছেন দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ দ্য ইলেকশন কমিশন ইজ নট ডুইং ইটস জব নাও। We have concrete 100% proof of the election commission allowing চিটিং অন দ্য সিট ইন কর্ণাটক। একদম বিভৎস একটা মন্তব্য করেছেন যে ইলেকশন কমিশন চিটিং করতে অ্যালাউ করেছে এবং সেই কাজটা হয়েছে জ্ঞানেশ কুমার এবং এর আগের যে রাজীব কুমার তাদের একদম তত্ত্বাবধানে। সুতরাং বুঝতেই পারছেন যে এই মুহূর্তে বেশ খানিকটা চাপে পড়লো কেন্দ্রীয় সরকার। এই মুহূর্তে যদি একদম বিহারের ভোটের আগে এই ধরনের কিছু প্রমাণ বাইরে চলে আসে, যেটা রাহুল গান্ধী বলছেন তার কাছে আছে, সেই ধরনের কিছু প্রমাণ যদি চলে আসে তাহলে কিন্তু বেশ খানিকটা চাপে পড়বে বই কি কেন্দ্রীয় সরকার। এবং এই মুহূর্তে আপনারা জানেন যে জ্ঞানেশ কুমার যে কথাগুলো বলছেন রীতিমতন সেটা কিন্তু চাপে পড়েই বলছেন। এবং জ্ঞানেশ কুমার যদি ভেবে থাকেন যে আইএনডিআই এর জোটের বিরোধিতা করবেন তিনি এবং একদম সরাসরি এনডিএ জোটকে তিনি সমর্থন করবেন বা এনডিএ জোটের সামগ্রিক যে পরিকল্পনা সেটাকে কোনোভাবে তিনি এগিয়ে নিয়ে যাবেন, সেটা কিন্তু কোনোভাবেই এই মুহূর্তে বলে রাখা ভালো করতে দেবেন না রাহুল গান্ধী। তেমন বলছেন তার কারণ তিনি বলছেন এক একজন অফিসারকে আমরা ধরবো, প্রত্যেকে যেটা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকে তাদেরকে ধরা হবে, তাদেরকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে একদম অপ্রতিরোধ রাহুল গান্ধী কোনোভাবেই কিন্তু ছাড়বেন না। অর্থাৎ একটা পর একটা রাজ্য যেভাবে আইএনডিআই এর জোটকে হেরে যেতে হচ্ছে, হেরে যাওয়াটা বড় কথা নয় হয়তো, কিন্তু যেভাবে কারচুপি ভোটে কারচুপির অভিযোগ তারা তুলছেন সেই ভিত্তিতে যদি সত্যি কোনো ধরনের কোনো প্রমাণ পেয়ে থাকে তারা, তাহলে যে তারা চুপ থাকবে না সেটা মিডিয়ার সামনে অন্তত আসবে। সুপ্রিম কোর্টে কেস হবে কিনা সেটা পরের বিষয়, কিন্তু এই মুহূর্তে সেটা যে মিডিয়ার সামনে অন্তত আসবে সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বোঝা যাচ্ছে। এবং অবশ্যই একটা 2025 সালে এই সংসদ অধিবেশন চলাকালীন কোনো ধামাকা সামনে আসছে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে রীতিমতন একটা দেখার বিষয়। এর আগে রাহুল গান্ধী কিন্তু বিভিন্ন রকম দাবি করেছিলেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে। তিনি বলেছিলেন যে সিসিটিভি ফুটেজ দিতে হবে, অর্থাৎ যে সিসিটিভি ক্যামেরার আওতায় ভোট হওয়ার কথা সেই সিসিটিভি ফুটেজ দিতে হবে, যে মানুষ আসছেন ভোট দিচ্ছেন। তিনি বলেছিলেন যে একটা রাজ্যের কমপ্লিট ভোটার তালিকাটা রিলিজ করতে হবে, সেই সম্বন্ধে বিভিন্ন কথাবার্তা তিনি বিভিন্ন সময় বলেছিলেন। মহারাষ্ট্রে তিনি বলেছিলেন যে ভোটের দিন একদম রীতিমতন শেষ 1.5 ঘন্টায় প্রায় 40 লক্ষ ভোটার ভোট দিয়েছে, সেটা কিভাবে হতে পারে। এবং আজকে যে কথাটা তিনি বলছেন যে একদম হঠাৎ করে আমরা দেখতে পেয়েছি যে 55 বছরের 60 বছরের মানুষজন হঠাৎ করে ভোটার লিস্টে ভোট যুক্ত হয়ে যাচ্ছে, এবং সেটা হতে পারে কি করে? 55 বছর 60 বছরের এক একজন লোক, তাদের কেন আগে ভোটার তালিকা ছিল না, ভোটার লিস্টে নাম ছিল না এবং ভোটার কার্ড ছিল না? এই প্রশ্নগুলো উঠছে। এবং অবশ্যই রাহুল গান্ধী শুধু নয়, এর সঙ্গে আমরা দেখতে পেয়েছি একদম জয়রাম রমেশ রাজ্যসভায় এবং তার সঙ্গে মল্লিকার্জুন খার্গে রাজ্যসভায়, এবং অবশ্যই ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ইউনাইটেড হয়ে সোনিয়া গান্ধীর নেতৃত্বে সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, সিপিআই প্রত্যেকে একত্রিত হয়েছেন। এবং সরাসরি যে ঘটনাটা সকালবেলা বলেছি আপনাদেরকে যে একদম আরজেডি নেতা তেজস্বী যাদব তিনি কিন্তু বলে দিয়েছেন যে বিহারে যেভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কাজ করছে তাতে তারা ভোট বয়কট করবেন। এবং এই ঘটনার পর থেকে কিন্তু আরো গুরুতর হয়ে উঠেছে বিষয়টা। সারা দেশ জুড়ে এই মুহূর্তে কিন্তু চলছে আলোচনা, যেটা যে আরজেডি নেতা তেজস্বী যাদব যে হুমকিটা দিয়েছে সেটার কি কোনো রকম প্রভাব পড়তে পারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উপর। তার কারণ এই মুহূর্তে একটা স্ট্যাচুটরি বডি তার কর্মপ্রক্রিয়ার জন্য যদি কোনো রাজ্যে বিরোধী দল ভোট বয়কট করে সেটা কিন্তু একটা বড় ঘটনা ঘটবে। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে সামগ্রিক বিষয়টা অত্যন্ত গম্ভীর, কিন্তু মোদী সরকারের তরফ থেকে বা এনডিএ সরকারের তরফ থেকে কোনো নেতা কোনো কথা বলছেন না। শুধুমাত্র আমরা দেখতে পেয়েছিলাম যে গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম জেডিইউ দলের সাংসদ গিরিধারী যাদব তিনি বিহার থেকে উঠে এসেছেন, তিনি হঠাৎ করে একদম বিপরীত ধর্মী একটা কথাবার্তা বললেন, যেটা আইএনডিআই জোটের সুরে সুর মিলিয়ে তিনি কথাটা বললেন। তিনি হঠাৎ বলে বসলেন যে রীতিমতন এই মুহূর্তে জবরদস্তি চাপিয়ে দেওয়া হয়েছে, যে কাজটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করছে সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে এই মুহূর্তে অত্যন্ত একটা স্পর্শকাতর বিষয় এটা। এবং একদম প্রতি পদক্ষেপে প্রতিদিন সংসদের অভ্যন্তরে রাহুল গান্ধী এবং আইএনডিআই এর জোট তারা কিন্তু একত্রিত হয়ে একতাবদ্ধ ভাবে কিন্তু এই একটা দাবি করছে, যাতে বিহারে যে এসআইআরটা চলছে সেইটা সম্বন্ধে আলোচনা করা হয়। কোনোভাবেই যেন এই এসআইআরটার মাধ্যমে একজন
একজন সঠিক ভোটার যিনি আসলেই ভোট দেওয়ার মতন যোগ্য এলিজিবল ভোটার তার নাম যেন বাদ না যায় এবং একজন ভুয়ো ভোটারের নাম যেন ঢুকে না আসে এই ভোটার তালিকায়। সুতরাং সামগ্রিকটি রাখলাম আপনাদের সামনে, অত্যন্ত গম্ভীর এই বিষয় এবং এই মুহূর্তে নরেন্দ্র মোদী দেশের বাইরে, তিনি সংসদে থাকবেন না সেটাই স্বাভাবিক, কিন্তু এই মুহূর্তে অমিত শাহ দেশে রয়েছেন এবং অন্যান্য অনেক মন্ত্রীরাই দেশে রয়েছেন, কিন্তু কোনোভাবেই এই বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ। সামগ্রিকটাই রাখলাম আপনাদের সামনে, আপনারা এবার বিচার করুন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেভাবে কাজ করছে তারপরে কি আর সাধারণ মানুষ তাদের উপর বিশ্বাস রাখতে পারবে? এই প্রশ্ন কিন্তু এখন উঠছে সারা দেশ জুড়ে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।